আরে কাকলি বৌদি, আমি শুনলাম আজকাল তুমি নাকি তোমার ডিমে একদম তা দিতে চাও না। ডিমে তা না দিলে তো তোমার সন্তানের ক্ষতি হবে। ধুর টনি দিদি, তুমি যে কি বলো না, আমার তো ডিমে তা দিতে একদম ভালো লাগে না। জানো, সারাদিন ইচ্ছে করে শুধু নদীর পাড়ে এসে ঘুরে ঘুরে বেড়াই। আরে কাকলি বৌদি, সে তো তুমি পরেও করতে পারবে। আগে তো ডিম ফুটে ছানা বের হোক। হ্যাঁ হ্যাঁ, সে পরে দেখা যাবে। তোমার থেকে আমার জ্ঞান নিতে হবে না। ঠিক আছে কাকলি দিদি, তুমি যা ভালো মনে করো তাই করো। তবে এবার আমি চললাম। টোনা তো আবার বাসায় একাই আছে। টোনা তো আমার ডিম পাহারা দিচ্ছে। এসব বলে টুনি বাসায় চলে যায়। অন্যদিকে কাকুলি কাকু বাড়িতে চলে যায়। তুমি ডিম বাড়িতে রেখে কোথায় গিয়েছিলে শুনি? আজকাল দেখছি তুমি একদম ডিমে তা দিতে যাচ্ছ না। আমি যখন খাবার খুঁজতে যাই তখন তুমি খেলতে চলে যাও। আর আমাদের ডিম যে একা বাড়িতে পড়ে থাকে সে খেয়াল কি তোমার আছে? শোনো কালু, আমার ডিমে তা দেওয়া নিয়ে তোমার কোনো মাথা ঘামাতে হবে না, বুঝেছো? আর আমি যে ঘুরে ঘুরে বেড়াই, খেলে বেড়াই, সেটা তোমাকে টুনি বলেছে, তাই না? হ্যাঁ, নিশ্চয় এটা তোমাকে টুনি বলেছে। ওই টুনির তো খেয়ে দেওয়ার কাজকর্ম নেই, সারাক্ষণ শুধু আমার পিছনে পড়ে থাকা। শোনো কাকলি, আমাকে এসব তুমি দিদি কেন বলতে যাবে বলো তো? আমি রোজ খাবার নিয়ে এসে দেখি তুমি বাড়িতে থাকো না। শোনো, আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, এবার কি খাবার এনেছো দাও তো। খাবার খেয়ে আমি আমার ডিমে তা দিতে বসবো। এরপর কাকুলি কাক খাবার খেয়ে ডিমে তা দিতে বসে। আর এভাবেই দিন কাটতে থাকে। এই যে ডিমের বাবা, শোনো, আজ থেকে আর নদীতে জল আনতে যাব না, বুঝলে? আজ থেকে তুমি জল আনবে। আর শোনো, আমি ডিমে তা দেওয়ার কোনো ঘাটতি রাখতে চাই না। আমি চাই আমাদের অনেক সুন্দর একটা ছানা বের হোক। তুমি একদম ঠিক বলেছো টুনি, আমিও চাই আমাদের ছানা অনেক সুন্দর হোক। ইস, কবে যে ডিম ফুটে ছানা বের হবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে, আমার তো ভাবতেই অনেক ভালো লাগছে টুনি। এভাবে টোনা আর টুনি ওদের ছানাকে নিয়ে ভাবতে থাকে। এভাবেই আরো দুদিন কেটে যায়। একদিন সকালে কালু কাকের ঘুম ভেঙে যায়। আরে এই কাকলি আবার কোথায় গেছে? হ্যাঁ, আর এভাবে ডিম রেখে ও যে কেন চলে যায় আমি তো কিছুতেই বুঝতে পারি না। ইস, বড্ড জল তেষ্টা পেয়েছে আমার, কি যে করবো। দূর, আর ভালোই লাগছে না। আজকালে আসুক বাড়িতে কাকলি। কালু কাক যখন এসব কথা বলছিল তখনই সেখানে টোনা চলে আসে। আরে কালু দাদা, তুমি এখানে বসে বসে কি ভাবছো গো? এ কি, কাকলি বৌদি এভাবে ডিম ফেলে রেখে কোথায় গেছে? সেটাই তো ভাবছি টোনা দাদা, এভাবে ডিমে তা না দিলে তো আমার ছানার অনেক সমস্যা হবে, কিন্তু কাকলি তো সেটা বুঝতেই চায় না। তুমি চিন্তা করো না কালু দাদা, আমার মনে হয় কাকলি বৌদি নদীর ধারে ঘুরতে গেছে। তুমি বাসায় থাকো কেমন, আমি গিয়ে কাকলি বৌদিকে ডাক দিয়ে নিয়ে আসি। এ কথা বলে টোনা নদীর ধারে চলে যায়। আরে কাকলি বৌদি, তুমি কি গো? হ্যাঁ, এভাবে নদীর ধারে বসে গল্প করছো? আর তোমার ডিমে কে তা দিবে শুনি? এক্ষুনি বাসায় চলো, কালু দাদা তোমাকে ডাকছে। ধুর, এই কালুর জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। কি যে করি আমি ভেবেই পাচ্ছি না। এই তোরা গল্প কর, আমি বাসায় যাচ্ছি। এরপর কাকলি কাক বাড়িতে যেতেই কাকলি, তোমাকে আমি আর কত বোঝাবো বলো তো? এখন তো আমার মনে হচ্ছে তোমাকে বিয়েটা করাই আমার ভুল হয়েছে। সারাদিন তোমার খালি অলসতা, তোমাকে তো সবকিছু আমি এনে দিই, তাহলে কেন যে তুমি এমনটা করো বুঝতেই পারি না আমি। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালে টুনির ডিম ফুটে একটি মিষ্টি সুন্দর ছানা বের হয়। টোনা, এই টোনা, দেখো আমাদের একটা মিষ্টি আর নাদুস নুদুস ছানা হয়েছে। কি যে ভারী সুন্দর দেখতে। মা, ও মা, তুমিও অনেক সুন্দর দেখতে। মা, বাবা, ও বাবা, তুমিও অনেক সুন্দর দেখতে। জানো, আমার তো এতদিন তোমাদের খুব দেখতে ইচ্ছে করেছে বাবা। আজ আমার খুব খুশি লাগছে তোমাদের দেখতে পেয়ে। দেখো টোনা, দেখো আমাদের মেয়ে কত সুন্দর কথা বলতে পারে। হ্যাঁ মা, তুমিও তো অনেক ভালো। তুমি আমার কত যত্ন করেছো। তুমি আমাকে একা রেখে কোথাও যাওনি, নদীর পাড়েও যাওনি ঘুরতে। তুমি অনেক ভালো মা। বাবা, তুমিও কিন্তু অনেক ভালো। তুমি সব সময় মাকে সাহায্য করেছো। সত্যি আমি তোমাদের মতো মা বাবা পেয়ে অনেক খুশি হয়েছি। আমার তো
আরো আগে ডিম ফুটে তোমাদের দেখতে ইচ্ছে করেছিল। দেখেছো টুনি, আমাদের মেয়েটা কি সুন্দর করে কথা বলছে। ইস, আমার তো অনেক ভালো লাগছে টুনি। আচ্ছা রে মা, এবার থেকে তুই তোর মায়ের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াবি, কেমন? সন্তান পেয়ে টোনা আর টুনি যখন এমন খুশি হচ্ছিল, অন্যদিকে কাকলির ডিম ফুটে একটি ডানা শুকানো প্রতিবন্ধী ছানা বের হয়। দেখেছো কাকুলি, দেখেছো? আজ তোমার অবহেলার জন্য আমার ছানাটার এই অবস্থা হলো। কতবার আমি তোমাকে বলেছি ডিমের অনেক যত্ন নাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এবার বুঝলে তো? মা, ও মা, তুমি খুব বাচ্চা, তুমি কখনোই আমার যত্ন নাওনি। তুমি যখন আমাকে একা রেখে নদীর পাড়ে যেতে, তখন আমার খুব কষ্ট হতো মা। একদিন তুমি আমাকে রেখে চলে গেলে আর ঘন্টার পর ঘন্টা ফিরলে না। আর তখন আমাকে দানা দেওয়ার কারণে আমার ডানাটা শুকিয়ে গেছে মা। মা জানো, সেদিন আমি খুব কান্না করেছিলাম। তুই আর এভাবে বলিস না রে মা, আমি এখন বুঝতে পারছি আমি অনেক অন্যায় করেছি রে মা। আজ আমার অবহেলার জন্য তোর এমনটা হয়েছে। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এমনটা করিনি মা। আমার যা হয় তা তো হয়ে গেছে। তুমি পরবর্তী ডিম দিলে আর এমনটা করো না মা। ওরা যখন এসব কথা বলছিল, তখনই টুনি মিষ্টি নিয়ে আসে। কালু দাদা, কাকলি দিদি, এই নাও মিষ্টি, তোমরা মিষ্টি খাও। আমার অনেক সুন্দর নাদুস নাদুস একটা মেয়ে হয়েছে। এ কি, তোমার ছানার ডানা তো শুকিয়ে গেছে। তোমাকে বলেছিলাম না বৌদি, তুমি ঠিক করে তোমার ডিমে তা দাও। দেখেছো, আজ তোমার ভুলের জন্য তোমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। আমি সবটা বুঝতে পেরেছি বৌদি, কিন্তু কি আর করবো বলো? আমি যে ভুল করে ফেলেছি তা তো এখন আর শোধরাতে পারবো না, তাই না? এতে তো আর কোনো লাভ হবে না। ঠিক আছে বৌদি, তবে তুমি আর ভেবো না। চলো, আমার এক পরিচিত সাধু বাবা আছে, আমরা তার কাছে তোমার মেয়েকে নিয়ে যাই। উনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দিবেন। এরপর টুনি কাকুলি কাকের ছানাকে পিঠে নিয়ে আর কাকুলি কাককে সাথে নিয়ে কবিরাজের উদ্দেশ্যে রওনা দেয়। টুনি মাসি, টুনি মাসি, তুমি কত ভালো, তুমি আমাকে নিয়ে কত ভাবছো। এরপর ওরা কবিরাজের কাছে যায় আর কবিরাজকে সবটা খুলে বলে। ও, এই ব্যাপার, তোমরা কোনো চিন্তা করো না বাছারা। কাকলি, এই নে গোলাপি ভুট্টা। এই গোলাপি ভুট্টা তোর মেয়েকে 3 দিন খাওয়ালে তোর মেয়ে একদম সুস্থ হয়ে যাবে রে। তোর আর কোনো ভয় থাকবে না তখন। এরপর ওরা গোলাপি ভুট্টা নিয়ে চলে আসে। এরপর কাকলি ওর মেয়েকে গোলাপি ভুট্টা 3 দিন খাওয়াতে থাকে। আর 3 দিন ভুট্টা খাওয়ার পর কাকলির মেয়ের ডানা একদম ঠিক হয়ে যায়। এরপর ওরা সুখে শান্তিতে ওদের দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অলসতার পরিণাম কি হতে পারে। তাই আমাদের অলসতা না করে সময়ের কাজ সময়ে করতে হবে। কিরে মা, তুই এভাবে কান্না করতে করতে ঘরে ঢুকলি কেন? কি হয়েছে আমার সোনা মায়ের, বল তো? তুমি জানো না আমি কেন কাঁদছি? সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার সাথে কেউ একটু ভালো ব্যবহার করে না। কি হয়েছে সেটা বলবি তো? খেলার মাঠে কেউ কি তোকে কিছু বলেছে? হ্যাঁ, শোনো শোনো, তবে খেলার মাঠে কি হয়েছে? কি রে, খুব পাগল শালু, তোরা বুঝি খেলছিস? তোরা আমায় খেলায় নিবি না? আমিও তোদের সাথে খেলবো রে। কি রে, তোরা আমাকে দেখে এভাবে কেন হাসছিস বলতো? আমি কি এমন বলেছি যার জন্য তোরা আমায় দেখে এভাবে হাসছিস? শোন টুন টুন শোন, তুই কি আর আমাদের সাথে খেলতে পারবি নাকি বলতো? খেলতে হলে তো দৌড়াতে হয়, বুঝলি? তুই যে চিকন আর দুর্বল, তুই তো আমাদের সাথে দৌড়াতে পারবি না। কাকে আর তুই কি বলছিস বলতো? ও যে খুব দুর্বল, একটু ধরতে গেলেই ধপাস করে পড়ে যাবে। তখন আবার ওর মাকে গিয়ে বলবে আমরা ওকে মেরে মাটিতে ফেলে দিয়েছি। তুই আমার সাথে কেন এমনটা করিস বলতো? আমি মাকে কেন নালিশ করব? আর তাছাড়া আমি দুর্বল বলে আমি খেলতে পারবো না, এটা কে বলেছে? তোরা আমাকে খেলায় নিয়ে না। টন 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 শোন, এইসব খেলা একদম তোর জন্য নয়, তাই তুই আমাকে একদম
পাস না, তোকে যে আমি ঠিকভাবে খাওয়াতেই পারি না। যদি আমি ঠিকভাবে তোকে খাওয়াতে পারতাম তাহলে তুইও সবল হতি রে মা। তুই আর কখনো খেলতে যাস না মা। আমাকে সবাই আলাদা করে দিল মা। আমাকে সবাই আলাদা করে দিল। এভাবে টুনটুন ওর মায়ের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আসলে টুনটুন ছিল ভীষণ দুর্বল। টুনটুন দৌড়াতে গেলে ও পড়ে যেত, তার জন্য সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করত। এমনকি টুনটুন সবার সাথে খেলতে গেলে সেখানেও তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। এতে করে টুনটুন ভীষণ কষ্ট পেত। মা টুনটুন, আমি নদীর পাড়ে পানি আনতে যাচ্ছি মা, তুইও চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো মা। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আমার শরীরটা কেমন দুর্বল লাগছে। তুই আমার হাত ধরে চল মা। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এতটাই গরিব করে পাঠিয়েছো যে আমি ঠিক মতো আমার মেয়েটাকে তিনবেলা খেতেও দিতে পারি না। মেয়েটা যে আমার পুষ্টিহীনতায় ভুগছে। ও যখন পেটে ছিল তখনও যে আমি ওকে কোনো পুষ্টিকর খাবার খাওয়াতে পারিনি, আর এখনো পারি না। টুনি আর টুনটুন যখন রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় টুনটুন একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। এমন সময় কাকুলি কাক সেসব দেখে ফেলে। কি রে টুনি, তুই কি ঠিক মতো তোর মেয়েটাকে খাওয়াস না নাকি বলতো? তোর মেয়েটা তো ঠিক মতো হাঁটতেও পারে না। এমন দুর্বল ছানা আমি কোথাও দেখিনি। টুনটুনি, তোর মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াস। কাকুলি দিদি, তুমি এভাবে হেসে হেসে কেন কথা বলছো বলো তো? আমি তো এতে করে হেসে হেসে কথা বলার কিছু দেখছি না। আর শোনো, আমার সামর্থ্য হলে আমি নিশ্চয়ই খাওয়াবো। কথার বাহার দেখলে আমি বাঁচি না। এসব কথা বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। একদিন টুনটুন রাস্তা দিয়ে হাঁটছিল আর কাঁদছিল। সবাই আমাকে অপমান করে, আমি চিকন দুর্বল বলে আমাকে কেউ ভালোবাসে না। থাকবোই না, আমি আর এই জঙ্গলেই থাকবো না। আমি অনেক দূরে চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। আরে আরে, এই কলা গাছটা তো দেখছি আমার মতো দুর্বল, কেমন যেন হেলে গেছে। না, এই কলা গাছটাকে বরং আমি সোজা করে দিই। ওই তো দূরে একটা বাঁশ দেখা যাচ্ছে, ওই বাঁশটা দিয়ে আমি খুঁটি দেই। তো গাছটা একদম সোজা হয়ে গেছে। আমি এবার বাড়িতে চলে যাই। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তুমি সাহায্য করলে আর উপহার নেবে না বুঝি? আমি যে তোমার সম্পর্কে সবটা জানি। কে কলা গাছ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি, কারণ আমি যে একটা জাদুর কলা গাছ। শোনো, তুমি আমার গাছটি খেয়ে নাও, এতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাবধান, এই তিন কলার ব্যাপারে তুমি তোমার মা ছাড়া অন্য কাউকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে কলা গাছ, তাহলে তাই হবে। এরপর টুনটুন এক গাছের তিন কলা খেয়ে নেয়। তারপর সে কলা খেয়ে বাড়ির দিকে রওনা দেয়। আমার তো এখন একদম ক্লান্ত লাগছে না, আমার তো এখন খুব সুস্থ লাগছে। আরে পচা নারকেলটা এখানে কে রেখেছে? যাই, আমি গিয়ে নারকেলটা ফেলে দেই। এরপর টুনটুন যেই না নারকেলটি ঢিল দেয়, তখনই নারকেলটি অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে টুনটুনও ভীষণ অবাক হয়ে যায়। আরে আমার এত শক্তি কি করে হলো? আমি তো ভীষণ দুর্বল ছিলাম। যাই হোক বাবা, আমি বাড়ি যাই। কি রে মা, তুই এত স্বাস্থ্যবান কি করে হলি? জানি না মা, ওই তিনটি কলা খেয়ে আমার একদম দুর্বল লাগছে না। তিন কলা? কোন তিনটি কলা মা? এক গাছে তিন কলা গো, এক গাছে তিন কলা। বলছি সবটা। এবার আমি সবটা বুঝতে পারছি মা। আসলে কলা গাছের শক্তিশালী কলা খেয়ে তুই সুস্থ হয়েছিস। তবে মা, তুই এইসব কথা ভুলেও কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে মা, আমি কাউকে বলবো না। এরপর থেকে টুনটুন অনেক শক্তিশালী হয়ে যায়। টুনটুন ওর মাকে ভারী ভারী কাজ করতে সাহায্য করত। একদিন
কনক সালু তোরা বাঁচা বাঁচা আমাকে, আমি যে হাত ফুসকে গেলে নিচে পড়ে যাব, বাঁচা তোরা, বাঁচা আমাকে। কুহু এভাবে গাছের ডাল ধরে ঝুলে থাকে। কুহুরে, আমাদের তো অত শক্তি নেই তোকে টেনে তোলার, তুই একাই উঠে আসার চেষ্টা কর রে। আমাকে খুব ভয় করছে, আমাকে তোরা টেনে তোল। এই এই, কি হয়েছে কি হয়েছে? এই মা, কুহু তুই ওখানে কি করে পড়ে গেলি রে? তোরা দাঁড়া, আমি তোকে তুলছি। তুই তো নিজেই অনেক দুর্বল রে, তুই আবার ওকে কি করে তুলবি শুনি? কনক বারণ করা সত্ত্বেও টুনটুন কুহুকে এক হাত দিয়ে টেনে তোলে। এতে সবাই ভীষণ অবাক হয়ে যায়। একই, তুই তো অনেক দুর্বল ছিলি, তুই এত শক্তিশালী কি করে হলি রে? কি খেয়েছিস তুই বল? আমি তোদের এসব কথা বলতে পারবো না কনক। বলতে পারবি না মানে? তোকে তো বলতেই হবে, জঙ্গলের সবার কাছেই শুনেছিলাম তুই নাকি অনেক শক্তিশালী হয়ে গেছিস। তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ তো নিজের চোখেই দেখতে পেলাম। বললাম তো তোদের আমি এসব কথা বলতে পারবো না, এবার আমি আসি রে। এসব কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। এই টুনটুন শক্তিশালী হয়ে তো দেখছি ওর অনেক ভাব বেড়ে গেছে, ওর পেট থেকে আমি সত্যি কথা বের করেই ছাড়বো। চল চল সবাই মিলে একটা বুদ্ধি বের করি। একে একে বুড়িমা, তুমি এই ভারী ব্যাগপত্র নিয়ে যাচ্ছ কোথায়? এই তো রে মা, মেয়ের বাড়িতে যাচ্ছি, কিন্তু ব্যাগের যা ওজন আমি তো হাঁটতেই পারছি না। আচ্ছা আচ্ছা তুলুন বুড়িমা তুলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এরে টুনটুন, আমরা তো তোকে খুঁজছিলাম, চল চল আজ আমরা সবাই একসাথে খেলবো, অনেক মজা হবে। কুহুর এমন কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়ে যায় আর ওদের সাথে খেলতে চলে যায়। এমন সময় ওরা না খেলে টুনটুনকে সবাই ধরে আর একটা বড় গর্তে ফেলার চেষ্টা করে, কিন্তু টুনটুনের অনেক শক্তি থাকাতে টুনটুন বাদে বাকি সবাই নিচের গর্তে পড়ে যায়। টুনটুন, আমাদের তুই বাঁচা, আমরা যে অনেক ভুল করেছি, আমরা আর কখনো তোর ক্ষতি করতে চাইবো না, বাঁচা রে বাঁচা আমাদের। হ্যাঁ হ্যাঁ টুনটুন, আমাদের তুই বাঁচা, আমরা আর কখনো জানতে চাইবো না যে তুই এত শক্তিশালী কি করে হলি, আমাদের বাঁচা তুই। এরপর টুনটুন ওদের ক্ষমা করে দেয় আর গর্তে নেমে ওদেরকে এক এক করে তুলে নিয়ে আসে। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি পাহাড়পুর জঙ্গলের এক কালু কাকের কথা। সে ছিল ভীষণ অলস, লোভে পড়ে সে কিভাবে বোকা হয়েছিল সেসব কাহিনী এবার তোমরা শুনবে। ঘরে চাল ডাল সব কিছুই ফুরিয়ে গেছে, এবারে চারটে লোক কি খাবে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, একটা বউকে পালার মুরত নেই, সেখানে তিনটে বউ আছে। এখন কি আমরা হাওয়া খেয়ে বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? হ্যাঁ, সারাক্ষণ ষাঁড়ের মতো শুধু শুয়ে থাকো, বিয়ে করার সময় মনে ছিল না এদেরকে খাওয়াতে হবে? কথা বলছো না কেন? মুখ সামলে কথা বল বড় বউ, আর একটা উল্টোপাল্টা কথা যদি শুনেছি না তাহলে তোকে মেরে এখানেই পুঁতে দেব, এই আমি বলে দিলাম। বড় বউ তো ঠিক কথাই বলেছে, এভাবে ঘরে পড়ে না থেকে একটু কাজ কামও তো করতে পারো, তবে আমাদের পেটে দুমুঠো খাবার যাবে। আচ্ছা তুমি কি চাচ্ছ বলো তো, আমরা না খেয়ে মরি? আমাদের তো মনে হয় তুমি আমাদের না খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করছো, যাতে করে আরো 3টে বিয়ে করতে পারো। তোদের 3 জনের মুখে খুব বুলি ফুটেছে তাই না? আজ তোদের মেরে এখানেই পুঁতে দেব আমি। এ কথা বলে কালু এক পাশ থেকে 3 বউকেই একটা লাঠি দিয়ে মারতে শুরু করে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম, ডর লাগে কালু, আর মেরো না, এবার তো আমাদের হাড়গোড়গুলো সব ভেঙে যাবে, মেরো না আমাদের, আর মেরো না। বল, আরো এমন কথা কেউ বলবি? বল। কেন বলবো না, তুমি তো একটা অপদার্থ, বউদের কোনো চাহিদা মেটাতে পারো না তুমি, কাপুরুষের মতো শুধু মেটাতেই পারো, মারো আরো মারো, মারতে মারতে আমাদের মেরেই ফেলো, খোদার জ্বালায় দিনে দিনে মরার থেকে তোমার হাতে মার খেয়ে মরা অনেক ভালো, এসব আর সহ্য হয় না আমার, আর ভালো লাগে না। মুন্নির কথা শুনে কালু মার থামিয়ে বাড়ি থেকে চলে যায়।
এদিকে তিন বউ কাঁদতে থাকে। বড় বউ টুনি বলে, মেজো সেজো শোন তোরা, আমরা তিনজন আর এই ফালতু লোকের ঘর করব না। চল আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, অন্য কোথাও গিয়ে কর্ম করে খাবো। আমরা অনেক ভালো থাকবো, অন্তত এরকম খারাপ স্বামীর হাত থেকে বাঁচতে পারবো। সকাল বিকাল কথা আর মার খাওয়া থেকে বেঁচে যাব, এখানে থাকবো না। চল আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো তাই করি। এ কথা বলে তিন সতীন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারা উড়তে থাকে। কিন্তু কোথায় যাবে তারা? কোনো পথ খুঁজে পায় না। হঠাৎ তাদের চোখে পড়ে কে যেন ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা তিনজনেই নিচে নেমে আসে। এনার পাখায় তো অনেক আঘাত লেগেছে। মুন্নি, মিনু, ওখান থেকে কিছু ঔষধি পাতা এনে এনার পাখায় লাগিয়ে দে। জলদি কর তোরা, এনার অনেক কষ্ট হচ্ছে। টুনির কথা শুনে মুন্নি আর কাকলি ঔষধি পাতা বেটে তান্ত্রিকের পাখায় লাগিয়ে দেয়। পাতার প্রলেপ লাগাতেই তান্ত্রিক অনেকটা আরাম অনুভব করে। তোরা তিনজন অনেক ভালো। আজ তোরা তিনজন যদি আমাকে সাহায্য না করতি, তাহলে আমি হয়তো ব্যথায় কাতরাতে কাতরাতে এখানেই মারা যেতাম। কিন্তু তোদের শরীরে এত ক্ষত কেন? এমন নির্মম ভাবে কে মেরেছে তোদের? এরপর তিনজন মিলে সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই নে 3 ধরনের ফল। এই 3 ফল খেলে তোরা তিনজনই 3 রকমের শক্তির অধিকারী হয়ে যাবি। নে এখন এই ফলগুলো খেয়ে নে, তারপর বাড়ি ফিরে যা। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এই বলে 3 বউ মিলে 3 ফল খেয়ে নেয় আর বাড়িতে ফিরে যায়। এইদিকে রাতও নেমে আসে। কালু বাড়িতে ফেরার আগেই তারা 3 বউ মিলে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। ওরা 3 বউ ঘুম থেকে উঠে মুখ দিয়ে 3 রকমের জিনিস বের করে। বড় বউ টুনি হিরে, মেজ বউ কাকলি সোনা আর সেজ বউ মুন্নির মুখ দিয়ে রূপোর কয়েন বের করে। এ দেখে কালু তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তোমরা তিনজনে এত বড় ক্ষমতার অধিকারিনী, সেটা আগে কেন বলনি? দাও দাও, এগুলো আমি এক্ষুনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আমার যে কি আনন্দটাই না হচ্ছে, কিভাবে বোঝাবো তোমাদের? আনন্দ এখন তোমার হবেই। তোমার মতো লোভী তো আমরা আর দুটো দেখিনি। যাও যাও, তাড়াতাড়ি এই সোনা হিরে আর রূপোর কয়েনগুলো গিলে এসো। কাকলির এসব কথা আজ যেন কালুর কান অবধি যায় না। তার চোখ শুধু সোনা, রূপো আর হীরের কয়েনের উপর। এভাবে 3 বউ প্রতিদিন মুখ দিয়ে 3টি করে কয়েন দিতে থাকে। সেগুলো বিক্রি করে কালু ধীরে ধীরে বড়লোক হয়ে যায়। কিন্তু এতে সে একদমই সন্তুষ্ট ছিল না। মেজ বউ, বড় বউ, সেজ বউ, তোরা রোজ 3টে করে কয়েন দিলে কি হবে? হ্যাঁ, এভাবে তো বড়লোক হতে হতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আজ থেকে সারা দিন তোরা কয়েন দিবি, মনে থাকবে? কয়েনটা কি মগের মূল্যক নাকি? হ্যাঁ, যখনই তুমি চাইবে আর তোমার কাছে এসে হাজির হবে। এভাবে সারা দিন কয়েন দেওয়া অসম্ভব, বুঝতে পেরেছো? বেশি লোভ কিন্তু একদম ভালো নয়। যতটুকু পাচ্ছ ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, বুঝেছো? তোরা তো দেখছি ভালোই মুখের উপর কথা বলতে শিখে গেছিস। যা বলছি তাই কর, বেশি কথা বলিস না যেন। এই বলে কালু বাইরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর কালু বাড়িতে ফিরে আসে আর কয়েন দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার কথা অমান্য করেছিস। দাঁড়া, আমার কথা অমান্য করার ফল তোদের দেখাচ্ছি। এ কথা বলে একটা লাঠি নিয়ে কালু 3 জনকে মারতে শুরু করে। বল, আমার কথা আরো অমান্য করবি নাকি? আমাকে সারা দিন কয়েন দিবি কিনা বল। আমার একটার বেশি কয়েন দেওয়ার ক্ষমতা নেই। আমি জানি তোরা মিথ্যে কথা বলছিস। তোরা 3 জন বুদ্ধি করেছিস, তাই না? যে আমাকে বেশি বেশি সোনা, রূপা আর হীরার কয়েন দিবি না। তোরা কি ভেবেছিস হ্যাঁ, যে আমি তোদের চালাকি বুঝবো না? তোরা স্বীকার কর বলছি, যে আমাকে আরো বেশি বেশি কয়েন দিবি। তোমাকে আর কত বলতে হবে যে আমরা একটার বেশি কয়েন দিতে পারি না?
তান্ত্রিক বাবা আমাদের সেই ক্ষমতা দেননি। তাহলে এক্ষুনি যা তোদের তান্ত্রিক বাবার কাছে, আর সারাদিন কয়েন দেওয়ার ক্ষমতা নিয়ে আয়। হে উপরওয়ালা, এই অত্যাচারী স্বামীর হাত থেকে আমাদের তুলে নাও উপরওয়ালা। আমাদের মৃত্যু দাও তুমি, এত কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। এরপর কালু তিনজনকে ছেড়ে দেয় আর নিজের ঘরে গিয়ে একা একাই ভাবতে থাকে। এরা নিশ্চয় তিনজন আমার কথা একদম শুনবে না। এরা যেহেতু একটা করে কয়েন দিচ্ছে, তাহলে তো এদের পেটেও অনেক কয়েন আছে। আমি বরং আজ রাতে এদের পেট কেটে কয়েনগুলো বের করব। তারপর আমি এই দুনিয়ার সব থেকে বড়লোক হয়ে যাব। হা 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 হা। কালু এসব ভাবছিল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। এদিকে দিন গড়িয়ে রাত হয়ে যায়। এদিকে তিন সতীনে ঘুমিয়ে পড়ে আর কালু একটা ধারালো ছুরি নিয়ে প্রথমে টুনির পেট কাটে। আর সে দেখে টুনির পুরো পেট ফাঁকা, একটা হিরেও সে পায় না। এরপর কালু একে একে মুন্নি আর কাকুলির পেটও কাটে, কিন্তু এদের পেট কেটেও কালু কিচ্ছু পায় না। এসব দেখে কালু কাঁদতে কাঁদতে বলে, হায় হায়, এ আমি কি বোকামি করলাম। লোভে পড়ে তো আমি আমার সব হারিয়ে ফেললাম। প্রত্যেক দিন যা কয়েন পেতাম, আজ তো আমি তাও হারিয়ে ফেললাম। বউ, ও বউ, তোরা কথা বল বউ, আমার ভুল হয়ে গেছে, তোরা ফিরে আয় বউ। এরপর কালু অধিক শোকে পাগল হয়ে যায় আর পথে পথে ঘুরতে থাকে।